সফরের দ্বিতীয় দিনে আজ কক্সবাজার যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড়। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। কক্সবাজার বিমানবন্দর পৌঁছেই পরিদর্শনে যাবেন রোহিঙ্গা ক্যাম্প। প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প 4, ক্যাম্প এক্সটেনশন, ক্যাম্প 8W এবং ক্যাম্প 6 পরিদর্শন করবেন। এসব ক্যাম্পে দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল 5:30টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করার কথা রয়েছে সার্জিও গড়ের। রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে তার মত বিনিময়ের সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সে ব্যাপারে সেখানে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কয়টা নাগাদ পৌঁছাবে প্রতিনিধি দল এবং তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্বন্ধে বিস্তারিত জানাবেন? পৌঁছানোর কথা তো 11টায়। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় তিনি এখনো পৌঁছাননি। আমরা আশা করছি যে 11টায় খুব সম্ভবত তিনি পৌঁছাবেন। এই যে এখন যে বিমানটা আসতো সে বিমানে করে হয়তোবা তিনি পৌঁছালেন, কিন্তু আমরা কারণটা দেখতে পাচ্ছি এখানে যারা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এসছেন, বিভিন্ন এনজিও সংস্থা, UNHCR, WFP, তাদের যে কর্মচাঞ্চল্য সেটা দেখেই মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই সময়ের মধ্যে পৌঁছাবেন। আমরা ধরে নিয়েছিলাম 11টার সময় পৌঁছাবেন, আর একটু সময় হয়তোবা নিতে পারেন। এখান থেকে পৌঁছায় তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, সেখানে বিভিন্ন সার্বিক কর্মসূচিগুলো, কর্মকাণ্ডগুলো দেখবেন। আপনি জানেন যে 2017 সাল থেকে $240 কোটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে আসছে রোহিঙ্গাদের সহায়তায়, এবং সেগুলো ডিস্ট্রিবিউশনগুলো WFP, UNHCR সহ বিভিন্ন সংস্থা দিয়ে পরিচালিত হচ্ছে। সে কার্যক্রমগুলো তিনি দেখবেন। পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে গতকালকে মালয়েশিয়ার প্রেসিডেন্ট 3 লাখ রোহিঙ্গা ফেরত যাওয়ার কথা বলেছেন। সে বিষয়ে যে এখানে যারা রোহিঙ্গা যে নেতৃবৃন্দ আছেন তারা কতটুকু মিয়ানমারে যাবার জন্য আগ্রহী সে বিষয়ে হয়তোবা তিনি কথা বলবেন, হয়তোবা তিনি এই বিষয়ে কথা বলবেন। এবং অন্যান্য কার্যক্রম আপনি জানেন যে ডোনেশন কমে গেছে, রোহিঙ্গাদের প্রতি মুখ ফিরে নিয়েছে বড় বড় দেশগুলো। সেই বিষয়গুলো কতটুকু অগ্রগতি করা যায়, রোহিঙ্গাদের সাহায্য বাড়া যায়, যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি অনেক দূর এখনো পর্যন্ত রয়ে গেছে, সে বিষয়ে কতটুকু সাহায্য করা যায়। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। সব বিষয় নিয়ে হয়তোবা তিনি এখানকার রোহিঙ্গাদের সাথে যেমন কথা বলবেন, পাশাপাশি হচ্ছে যে UNHCR কর্মকর্তা, WFP বা যারা কাজ করেন তাদের সাথে হয়তোবা কথা বলবেন। পাশাপাশি হচ্ছে নিশ্চয়ই সরকারের যে RRRC আছে, শরণার্থী বিষয়ক কমিশন, তাদের সাথে আনঅফিসিয়ালি চা চক্রে যোগদান করবেন এবং কথা বলবেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তিনি পৌঁছাবেন। 14 দলের প্রতিনিধি দল। চৈতি, মিন্টু, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই। প্রতিনিধি দল পৌঁছালে এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যখন করতে যাবেন তখন আবার আপনার সাথে আমরা যুক্ত হব। আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা বাতিল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়ার সংখ্যা 626 জন। মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয় নাই। মিয়ানমার সরকারের সাথে আমরা আলাপ করছি, সেটা তো মালয়েশিয়া থেকে উনি বলেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের যদি রোহিঙ্গা নেওয়ার থাকে সেটা তো রিপ্যাট্রিয়েশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করছি, এখনো কোনো ডেফিনেট কিছু আমরা জানি না। এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা এক ধাপ শিথিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে এনেছে দেশটি। আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণকে এখন বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে এক টেক্সট বার্তায় বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন সার্জিও গর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। একই সাথে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ। ভূমি অফিসে হয়রানি, থানায় জিডিতে গড়িমসি, হাসপাতালে চিকিৎসক নেই, কিংবা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। কোথায় জানাবেন এসব অভিযোগ? যে অভিযোগে মিলবে সমাধান। সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস দিচ্ছে এই সব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333-তে হেল্পলাইনে আপনি জানাতে পারেন আপনার অভিযোগ। কর্তৃপক্ষ বলছে, অভিযোগ শুধু সমাধানই মিলছে না, প্রতিষ্ঠানগুলো সেবাদানে হচ্ছে আরও সতর্ক। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার চাচার জন্য। তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতর কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন। অভিযোগে মিলেছিল সমাধানও। দুইজন লোক এসে বললো যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বললো। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন, ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়। যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে, অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে জিআরএস এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি, তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে আদার সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরে এই কমপ্লেনটা চলে যাবে। তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। শুক্রবারের বাজারের খবর। রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মানভেদে 200 টাকা কেজি দরে, আর লাল মরিচের দাম 150 টাকা। এছাড়া আলু, পেঁপে ছাড়া অন্যান্য সবজির দাম চড়া। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় নষ্ট হয়েছে সবজির ক্ষেত, যে কারণে দাম বেড়েছে। রাজশাহী শুক্রবারের বাজার দর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো।
রুশো বাজারে কোন কোন সবজির দাম আজকে বেশি দেখছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানাবেন এবং দাম নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। চৈতি, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে এই কাঁচামরিচের দাম নিয়েই কিন্তু যারা ক্রেতা আছেন তারা একরকম হিমশিম খাচ্ছেন। এক একটি জায়গায় আসলে কাঁচামরিচের দাম কিন্তু এক এক রকম। আমরা এখানে যেটি দেখছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছেন তিনি এখানে যেটি 300 টাকা পর্যন্ত কেজি ঠেকছে। আমরা একটু জানি আপনার কাঁচামরিচ কত করে বিক্রি করছেন আজকে? 70 টাকা পোয়া। আচ্ছা, মানে কেন দামটা হঠাৎ করে কেন বাড়লো? আমরা একটু ক্রেতাদের সাথে একটু কথা বলি। আমরা সরাসরি যুক্ত আছি। সাপ্তাহিক বাজার করলে নিশ্চয়ই আসলে কেমন দেখছেন বাজারের দাম? না, আপনার সবকিছুর দাম অনেক বেশি। হ্যাঁ, বিশেষ করে কাঁচামরিচের দাম 70 টাকা, 250 গ্রাম 70 টাকা। এটা আমাদের জন্য অনেক প্যাথেটিক যে দাম নিয়ন্ত্রণে নাই। ঠিক আছে, যদি নিয়ন্ত্রণে থাকতো আমাদের জন্য বেশ ভালো হতো। কেনাকাটা মানে একটু কেনাকাটা করতে অনেক কষ্ট চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জন্য আসলে প্রত্যেকটি ক্রেতারই কিন্তু এমনই বক্তব্য যে তারা আসলে যেই বাজেট করে তারা বের হচ্ছেন সেই বাজেটে আসলে তাদের সংকুলান হচ্ছে না। এবং শীতকাল মানে যে সমস্ত সবজি আছে, কাঁচা সবজি বিশেষ করে আলু এবং পেঁপে বাদে অন্যান্য যে সমস্ত সবজি সবই কিন্তু 50 টাকার উপরে। আপনাকে যদি একটু ছোট করে ধারণা দিই যে আজকের বাজারে পটল 50 টাকা, বেগুন 60 টাকা, করলা 40 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়াও অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে সেগুলোর দামও কিন্তু বেশ চড়া। বিক্রেতারা যেটি বলছেন যে এই গেল কয়েকদিনে যে বৃষ্টি, এই বৃষ্টিতে আসলে সবজির ক্ষেতের ক্ষতি হবার কারণে এই দামটি বেড়েছে। তবে ধীরে ধীরে তারা প্রত্যাশা করছেন যে আবহাওয়া কিছুটা ভালো হলে, সরবরাহ যখন বাড়তে শুরু করবে তখন আসলে এই যে দামের যে বাড়তি দাম সেটি কিন্তু কমে আসবে কিছুটা। তো মূলত ক্রেতারা যেটি বলছেন, যেমনটি আমরা বক্তব্যে শুনছিলাম যে তারা বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থাটি যদি একটু জোরদার করে বাজারের দামটি যদি একটু তাদের নাগালের মধ্যে রাখা যায় তবে সেটি আসলে তাদের জন্য ভালো হয়। চৈতি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়ে সাপ্তাহিক বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো। এদিকে মানিকগঞ্জের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে, এতেই মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার এবং খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিহিরের রিপোর্টে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে, অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু ডাবল দিয়ে, এই জন্য আমরা আপনার পার কেজিতে 10 টাকা 15 টাকা করে বেশি কিনতে হচ্ছে। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ বরঙ্গাইল হাট হয়েছে মরিচের বৃহত্ত এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরো বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।
তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে আশুলিয়ার বেশিরভাগ গার্মেন্টসে। কর্মকর্তারা জানান, গ্যাস না থাকার কারণে অনেক কারখানার বয়লার সচল রাখা যাচ্ছে না। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছে উৎপাদনের শেষ ধাপ ফিনিশিং, আয়রন, ড্রাইং এবং প্যাকেজিংয়ে, যে কারণে নির্ধারিত সময় বিদেশে পণ্য পাঠানো নিয়ে উদ্বেগ বাড়ছে মালিকদের। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়া, জামগড়া, কাঠগড়া, জিরাবো, নরসিংপুর, বেরুন, শিমুলতলা, পলাশবাড়ি, নিশ্চিন্তপুর, বাইপাইল ও জিরানি সহ বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায় নাজুক অবস্থায় আছে গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন। কোথাও শ্রমিকরা কাজের অপেক্ষায় বসে আছেন, আবার কোথাও সীমিত পরিসরে বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালানো হচ্ছে। আয়রনের কাজ করি, এখানে গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? 4-5 দিন দিয়ে গ্যাস নেই, বুঝছেন? গ্যাসের কারণে আমরা সকালে আসি, 8টার পরে 8:30 দিক চলে যাই। মালিক পক্ষ কিভাবে টাকা দিব আমাদের? টাকা তো কাজ না করতে পারলে টাকা পাবো না। আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। কারখানা মালিক ও পরিচালকরা বলছেন, এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি পণ্য পাঠানো। সময় মতো সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ও ক্রেতাদের অবস্থার সংকট হওয়ার শঙ্কা রয়েছে। আমাদের যদি গুডসটা ওয়াশ না হয় তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। সোয়েটার আইটেম ওয়াশের কারণে আপনার হাইড্রো অফ আছে, আয়রন অফ আছে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা কাজ করতে পারতেছি না, কাজ করে আমরা বেতন দিতে পারি না। এই মুহূর্তে যদি শিপমেন্ট না করতে পারি, আগামী 7-8 তারিখে আবার স্যালারি আসতেছে, আমি কিভাবে শিপমেন্ট করব, কিভাবে শ্রমিকদের বেতন দেব? এ নিয়ে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন কর্মকর্তা জানান, সংকটের কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। আগামী 15 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তো আশুলিয়া, মানিকগঞ্জ এগুলো হলো সোর্স থেকে দূরে, তো সবচেয়ে সাফারার বেশি এই এলাকায়। এলএনজি যে টার্মিনাল আমাদের ডিস্টার্ব আছে, ওইটা অনলাইনে আসতে আরো সম্পূর্ণ অনলাইনে আসতে 15 দিন লাগবে। তো হোপফুলি এরপরে গ্যাস সমস্যার সমাধান আর সংকট কিছুটা লাঘব হবে। মালিকরা আরও জানান, গ্যাসের নিম্নচাপের সমস্যা নতুন নয়, তবে এবারের সংকটে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুতর। শাকিলা শম্পা, ৭১। আশুলিয়ায় গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন খাতে, সেখানকার সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক গ্যাস সংকট কত তীব্র হচ্ছে, কোন গ্রাহকরা বেশি দুর্ভোগে আছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে, এসব মিলিয়ে একটু জানবো। চৈতে, আপনাকে জানিয়ে রেখে যে সারা দেশের যে গ্যাস সংকট সেটি কিন্তু ইতিমধ্যে আশুলিয়া যেহেতু একটি শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে যে সকল পোশাক কারখানাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আপনাকে যদি আমি দেখাই যে ইতিমধ্যে কিন্তু জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন করছেন, যেন প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে যেন নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ এটি যেন নিরবিচ্ছিন্নভাবে হয়, সেই জন্য কিন্তু তারা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন। আমি যদি একজন শ্রমিকের সাথে কথা বলি, আপনারা সকালে কি ভোগান্তিতে? আমরা যখন অফিস ঢুকি তখন অফিস ঢোকার পরে আমাদের বসে থাকা লাগে। অনেক সময় দেখা যায় 1-2 ঘন্টা গ্যাস থাকে না, স্টিম পাই না। এই না পাওয়ার কারণে আমরা বইয়া থাকি। আবার কিছুক্ষণ আবার চলার পরে আবার বইয়া থাকি, আবার গ্যাস বিদ্যুৎ থাকে। এই যে পোশাক কারখানা যাওয়ার আগ মুহূর্তে আপনাদের রান্না বান্নার কাজ, সেটি কি গ্যাস পাই না? সমস্যা কি, আমরা গার্মেন্টস থেকে যখন যাই গ্যাস পাই না, রাঁধতে পারি না, না খা থাকতে হয়, বুঝছেন? রাত্রেও পাই না, সকালেও পাই না, অনেক ডিস্টার্ব দেয় গ্যাসের। আচ্ছা, পোশাক কারখানায় কি সমস্যার সম্মুখীন হন বা কোনো অনিশ্চয়তা আছে কিনা? এই যে এখন গ্যাসের সমস্যার কারণে ঠিকমতো আমরা বয়লার চালাই পারে না, এই জন্য স্টিম থাকে না। স্টিম না থাকার কারণে আমাদের বৈশা থাকে। আবার অনেক সময় আছে কি যে আমাদের ওভারটাইম থাকে না, ওভারটাইম না থাকার কারণে আমাদের আগে ভাগে ছুটি হয়ে যায়, আমাদের বেতন। যেমনটি শুনছিলেন যে ইতিমধ্যে কিন্তু যেহেতু সাভার এবং আশুলিয়া প্রায় 1700-র উপরে কিন্তু কারখানা রয়েছে, যেগুলো কিন্তু ইতিমধ্যে গ্যাস সংকট কিন্তু দেখা দিয়েছে, যার কারণে কিন্তু যারা শ্রমিকরা কাজ করেন তারা কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যে আছেন। যেহেতু কারখানার যারা রয়েছেন তারা এই বছরের এই মাসের যে বেতনগুলো সেগুলো ঠিকমতো পাবে কিনা সেটা নিয়েও কিন্তু একটু অনিশ্চয়তার প্রভাব পড়েছে শ্রমিকদের মধ্যে। চৈতি, অনেক আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আশুলিয়া থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।
দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে কথা বলছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সেখানে যুক্ত হচ্ছি। একদিকে সশস্ত্র সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল, তার সাথে সরকারি সন্ত্রাসী গুন্ডারাও হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল, আর আরেকদিকে নিরস্ত্র কিছু মানুষ বুকে ইমান আর মুখে দেশপ্রেমের স্লোগান নিয়ে তারা নেমেছিল। এই ইমান এবং স্লোগানকে আল্লাহ বিজয়ী করেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়ার শক্তি সামর্থ্য আর বিশাল বাহিনী অসহায়, যখন আল্লাহর ফয়সালা হয়ে যায় তখন ক্ষুদ্র বাহিনীকে আল্লাহ বিশাল বাহিনীর উপর বিজয় দিয়ে দেন। এটি দুনিয়ায় একবার হয় নাই, বারবার হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে ঝুঁকে না। এই আন্দোলনে সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে শ্রমিক সমাজ। যে 1400 শহীদ হয়েছে বলে জাতিসংঘ বলেছে, তার মধ্যে যদি পেশা বিবেচনা হিসাব করা যায়, শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ছাত্রদের সংখ্যা, এরপরে সাধারণ জনগণের সংখ্যা। সুতরাং যুগে যুগে শ্রমিকরা অন্যায় সত্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 24-এও তারা একই কাজ করেছে। এই শ্রমিকরা, তারা তো কোটার জন্য আন্দোলন করেন, তারা করেছিল বৈষম্যের বিরোধী আন্দোলন। তারা চেয়েছিল সম্মানজনকভাবে দুমুঠো ভাতকে সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি। কিন্তু এখন আমরা কি দেখছি? এই যে একটু আগে বিশেষ অতিথি বলে গেলেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ জনাব রবিউল ইসলাম খান সাহেব, যে এই বিভাগের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে ছাদা বলে দেবে। ওনার এলাকায় ছাদা বন্ধ হয়েছে। আমি জানি না একেবারে তৃণমূলের সব কিছুতে ছাদা বন্ধ হয়েছে কিনা। ছাদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ, তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে ছাদাবাজি বন্ধ হবে না। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে কথা বলছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১-এর সাথে।